জলপথে ভারতে অনুপ্রবেশের ছক বাংলাদেশের। মৎস্যজীবীর কাছ থেকে দুই দেশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে, আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য। ফ্রেজারগঞ্জে মৎস্যজীবী সহ বাংলাদেশের ট্রলার আটক হয়, কিন্তু কিভাবে দুই দেশের পরিচয়পত্র, এই জায়গায় কিন্তু একটা বড়সড় প্রশ্ন দাঁড়াচ্ছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে প্রশ্নটা ক্রমশ জোরালো হচ্ছে, কি করে ভারতের আধার কার্ড পেয়ে গেল বাংলাদেশি মৎস্যজীবী? হ্যাঁ, দেখো, এই প্রশ্নই কিন্তু প্রশাসন লেভেলে একেবারে ঘোরাঘুরি করছে। এই যে রবীন্দ্র দাস, তার বাড়ি যে দেখা যাচ্ছে কাকদ্বীপ, এবং তার কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে একেবারে ভারতীয় আধার কার্ড এবং বাংলাদেশের যে পাসপোর্ট, সেই পাসপোর্ট কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে অ্যাকচুয়ালি তাহলে এই রবীন্দ্র দাস, তিনি যে পেশায় মৎস্যজীবী, তিনি অ্যাকচুয়ালি তাহলে কোন জায়গার বাসিন্দার? একেবারে যে ভারতীয় আধার কার্ড কীভাবে পেয়ে গেল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। যে ঘটনাটা ঘটলো গতকাল, যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যখন টহলদারি দিচ্ছিলেন, সেই সময় দেখে যে বাংলাদেশি একটি ট্রলার, যে এফবি সাগর, সেই ট্রলার কিন্তু ভারতীয় জলসীমানায় ঢুকে ফিশিং করছিল, এবং তাদেরকে যখন আটক করা হয় এবং সেই ট্রলার আসা হয়, এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ যখন প্রত্যেকের পরিচয়পত্র দেখছিল এবং তাদের আইডেন্টিফাইড করছিল কে কি নাম রয়েছে, সেখানেই কিন্তু ধরা পড়লো যে এই 28 জনের মধ্যে যে রবীন্দ্র দাস, এর কাছে কিন্তু সচিত্র পরিচয়পত্র ভারতেরও রয়েছে এবং বাংলাদেশেরও রয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পর পুলিশ কিন্তু এই যে রবীন্দ্র দাসকে কিন্তু আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এবং যে মৎস্যজীবীগুলো বাংলাদেশের যে মৎস্যজীবী যারা ভারতে এসে আটক হয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছিল, এই যে সাগর 2, এই যে ট্রলারের যে মালিক, সেই মালিক কিন্তু এই যে রবীন্দ্র দাসকে এই ট্রলারে তুলে দেয়, এবং এই যে ট্রলারে যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে যেটা বলে দেওয়া হয়েছিল যে ভারতীয় জলসীমানায় ঢুকে ভারতের একটি ট্রলারের হাতে তাকে হ্যান্ড ওভার করা। তাহলে কি এইভাবে কি বাংলাদেশ থেকে মানুষ এইখানে চলে আসছে, সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আপনার বাড়ি ভারতে? হ্যাঁ, বর্তমানে আমি ভারতে। বাংলাদেশে কেন গিয়েছিলেন? বাংলাদেশে অত্যাচারিত হয়ে নিয়ে চলে আসছিল। মাঝখানে আমি জায়গা সম্পত্তি যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের তখন আমি ওইগুলো একটু আমার জায়গা সম্পত্তি রক্ষা করার জন্য আমি মাঝখানে আবার গিয়েছিলাম। এই আমার ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্টস আছে, আমার জায়গা মানে দুই দেশের ডকুমেন্টস আপনার কাছে? দুই দেশের। আর এবার খড়দার দিকে নজর রাখবো। খড়দায় সেখানে নামবাদের ফর্মে নট ইন্ডিয়ান তকমা। খড়দার বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় এই নিয়ে রীতিমতো বিক্ষোভ। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানবো। সুবীর, আমরা দেখছি যে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা, কতজনের নাম এভাবে নট ইন্ডিয়ান তকমায় রয়েছে এবং কোন কোন গ্রাউন্ডে নট ইন্ডিয়ান বলা হচ্ছে, কোনো তথ্য? দেখো, খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর কলোনি এলাকাতে 56 জনের নাম এই 7 ফর্মের তালিকাতে, এবং তারা ভারতীয় নন এমনটাই কিন্তু সে তালিকায় 56 জনের নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে। যখনই এই তালিকার খবর এলাকাতে আসে, তখনই কিন্তু এলাকার মানুষজন, অর্থাৎ এই যে 56 জন যে তালিকায় নাম রয়েছে, তারা এবং অন্যান্য যারা বাসিন্দা রয়েছেন এলাকার, তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন তারা। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ 56 জনকে ভারতীয় নয় বলে এই যে ফর্মে তালিকাতে উল্লেখ করা হয়েছে, এই নিয়ে কিন্তু শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা। একেবারেই ডকুমেন্টস হিসাবে যে আমাদের প্রয়োজনীয় নথির যে কথা বলছে, কোনটা দরকার বলে, আমাদের ইংরেজের জমানা থেকে সমস্ত দলিল আছে, সমস্ত এখানে আমাদের 5 পুরুষ যে বললেন না, 5 পুরুষ এখান থেকে যাচ্ছে। শুধু তাই নয়, এখানে আমাদের এভরিথিং, আমার কাছে আই হ্যাভ পাসপোর্ট অলসো, সবকিছু আছে। এমন কিছু তা সত্ত্বেও টাকা হচ্ছে, মানে এটা হ্যারাসমেন্ট ছাড়া অন্য কিছু নয়। বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে, প্রচুর মানুষের ভিড়, মানুষের রান্না কাজ, সাধারণ কাজকর্ম বন্ধ করে মানুষকে একের পর এক মানুষকে সমস্যার মধ্যে ফেলে যাচ্ছে। একবার এসআইআর, একবার নোটবন্দি, একবার এই কেন্দ্র সরকার এসে করছে, সাধারণ মানুষকে মানে একটা হয়রানি করে ফেলছে মানুষকে। হয়রানির লাইন তারা শুরু করেছে, আমরা গণতন্ত্র লাইনের মাধ্যমে শেষ করব। মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে এই বাদরের দল,
আমরা যখন ইলেকশন ঘোষণা হবে এই বাদরের দলদের আবার দিল্লিতে পাঠিয়ে দেবো। সব বাদরগুলো এক জায়গায় হয়েছে, বাদরগুলো কলা দেখিয়ে আবার দিল্লিতে চলে যাওয়ার টার্গেট নিচ্ছে। মানুষ তার উচিত শিক্ষা দেবে গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে। এটা নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে রাজনীতি করার তো কোনো কারণ নেই। সেই অঞ্চলে যাদের কাছে ফর্ম 7-এর নথি গেছে, এসআইআর না হলে তো আমরা জানতেই পারতাম না যে একজন বাবার 100টা 150টা সন্তান হয়, সারা ভারতবর্ষে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রত্যেকটা সচেতন নাগরিকের মানে উচিত, যদি কোনো সন্দেহজনক লোক থাকে তারা যেন সেই লোকদেরকে চিহ্নিত করে দেয়, যাতে একটা স্বচ্ছ নির্বাচন হয়। একদিকে আপনারা দেখলেন এসআইআর এর ফর্ম, সেখানে নট ইন্ডিয়ান তকমা, তাই নিয়ে রাজনৈতিক তরজা। অন্যদিকে আবার এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে আসছে ডানকুনিতে মৃত্যু শেখ আনোয়ারের। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার থেকে জানবো। রানা, শেখ আনোয়ারের পরিবারের তরফ থেকে কি তথ্য পাচ্ছি আমরা? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো যেটা ডানকুনি মানে পৌরসভা 20 নম্বর ওয়ার্ডের মানে বাসিন্দা হচ্ছে শেখ আনোয়ার। প্রায় 60 তার বয়স। সে তার বাড়ি বিহারে, কিন্তু আজ সে থাকতো কিন্তু এইখানেই প্রায় গত 40 বছর ধরে। পরিবারের ও প্রতিবেশীদের যেটা অভিযোগ করা হচ্ছে যে এই যে মানে সে এখানকার যে স্থায়ী বাসিন্দা, যে এখানকার ভোটার, বেশ কয়েকবার ভোটও সে দিয়েছিল, তার জন্য তাকে হিয়ারিংয়ের জন্য প্রায় 4 বার তার কাছে শুনানির জন্য ফর্ম আসে। শেষ একটা ফর্ম আসে যে তাকে মানে জানা হয়েছিল যে এই যে স্থায়ী যে এখানে তার ঠিকানা, সেই রকম 5 জন প্রতিবেশী তাকে যেন নো অবজেকশন মানে কোনো মানে তার মানে সার্টিফিকেট দেওয়া হয় সেরকম, কিন্তু সেই ফর্মও তিনি জোগাড় করে তাদের সই সাবুত করে রেখে দিয়েছিলেন যে এই ফর্মটা জমা দেবেন। কিন্তু আশ্চর্য যে আজকে তার কিন্তু মানে হৃদরোগে মৃত্যু হয়েছে। পরিবারের ও স্থানীয় মানুষের দাবি যে তার বাড়ি বিহারে, সে দীর্ঘ 40 বছর ধরে এখানে ছিল। 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যে আতঙ্কে ছিলেন যে এই সামনে যে ভোটার তালিকা তৈরি হচ্ছে, যেভাবে মানে প্রকাশিত হবে, সেই ভোটার তালিকায় যদি তার নাম না থাকে তাহলে কি সে আদৌ কি সেই রাজ্যে থাকতে পারবে? এই নিয়ে একটা মনে তার একটা ভয় ভীতি কাজ করছিল, তার জেরেই তার হৃদরোগে মৃত্যু বলে পরিবারের দাবি। উনি এসআইআর এইসব ফর্ম আসছে, 4 বার ফর্ম এসছে। উনি ইন্ডিয়ানই লোক, উনি বিহারের লোক, এখানে বিয়ে করেছে, এখানে আজ 40-50 বছর ধরে আছে। আমারই 60 বছর হয়ে গেল, ছোট থেকে দেখছি উনি আছে। কিন্তু ওনার যে এসআইআর বারবার আসছে, উনি এই আতঙ্ক নিয়ে ঘুরছিল। সকালে উঠে শুনি মারা গেছে। আপনারা জানেন যে যেদিন থেকে এসআইআর নিয়ে এই মানুষের উপর অত্যাচার শুরু হয়েছে, নির্বাচন কমিশন তো নির্যাতন কমিশন। নির্বাচন কমিশন এমনভাবে মানুষকে বিরক্ত করে দিচ্ছে, মানুষকে হ্যারাসমেন্ট করছে, মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। মানুষ আতঙ্কিত হয়ে, মানুষ তো আপনি ভয় পাবেন, ওনাকে 4 বার নোটিশ পাঠানো হচ্ছে। আজ এটা নেই, কাল ওটা নেই, এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বয়স্ক মানুষ, 60-62 বছর বয়স, সেই মানুষটা ভয় পাচ্ছেন যে তাহলে আমি এখানে থাকতে পারবো কি পারবো না, কি হবে। এই নির্বাচন কমিশন আর কত মৃত্যু চায়? এত ভোট হওয়ার পর এখন মনে হচ্ছে উনি ভোটার নন। কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। মৃত্যু হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে। যাই হোক, আর নির্বাচন কমিশনকে যে দোষ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনে কাজ করছে কারা? বিএলও থেকে শুরু করে প্রত্যেকটাই তৃণমূলেরই লোক। ভুলভ্রান্তি যা হচ্ছে ওদের মাধ্যমেই হচ্ছে, এবং তৃণমূল কী বলছে না বলছে এটা মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয়। আর মৃত্যু হয়েছে কী কারণে হয়েছে, যদি এসআইআর আতঙ্কে হয়ে থাকে তাহলে ওনাকে পোস্টমর্টম করা হোক। কাগজপত্রে গরমিলের জন্য ডাকা হতেই পারে বা তাকে নোটিশ পাঠানো হতেই পারে, কিন্তু যারা পাঠাচ্ছে, যারা কাজ করছে, প্রত্যেকে দেখুন তৃণমূলের। কারণ নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আখেরে সেই শাসক দলেরই কারণ না কারণ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন। বর্ধমান